সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোতিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক গলা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আমি আজকে একটা বিষয়ে আলোচনা করব, সেটা আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বে। বাংলাদেশে বেশিরভাগ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সমস্ত দেশে এই রোগটা খুবই কমন। আপনারা জানেন, সেটা হচ্ছে কান পাকা রোগ বা ক্রনিক ওটাইটিস মিডিয়া, এটাকে আমরা বলি। দীর্ঘদিন কান দিয়ে যাদের পোস্ট পড়ে বা কান পাকা রোগ বা কানে পোস্ট পড়া, এটা একটা কমন প্রবলেম আমাদের দেশে। এটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে এই কান পাকা রোগ, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে স্যার পুকুরে গোসল করতে গেছি, পানি ঢুকছে, অথবা শাওয়ার নিতে গেছি, পানি ঢুকছে, এরপরে কান পেকে গেছে। আসলে এটা ভুল ধারণা। তার কানের পর্দা যদি ইনট্যাক্ট থাকে, তাহলে কানে পানি গেলে ওই পানিটা বের হয়ে আসে। এটাতে কখনোই কান পাকা রোগ হয় না। তো কান পাকা রোগ তাহলে কাদের হয়? আমাদের নাকের পিছনে মধ্যকর্ণের সঙ্গে একটা সংযোগ নালী আছে, যেটাকে আমরা বলি ইসিশন টিউব। এই ইসিশন টিউব যদি ডিসফাংশন হয়, তাহলে কিন্তু তখন পর্দাটা চাপে পড়ে পর্দাটা ফেটে যায়, কানের পর্দা ছিদ্র হয়ে যায়, এবং এরপরে এটা যদি হিল না হয়, তাহলে কিন্তু কান পাকে। তাহলে এই কানে পানি যায়, কান পাকা কিন্তু হয় না। বলবো যে ইসিশন টিউবের ডিসফাংশনের জন্য আমাদের কান পাকে। তাহলে কারা এই কান পাকা রোগে ভোগে বা রিস্ক ফ্যাক্টরটা কি? এটা বলবো যে যাদের রিকারেন্ট আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, ঘন ঘন সর্দি লাগে, ঠান্ডা লাগে, তাদের গঠনগত কিছু সমস্যা যদি থাকে, যাদের ক্লেফট লিপ প্যালেট আছে, শুধু বাচ্চাদের, এছাড়া যাদের নাকের ভিতরে সমস্যা আছে, যেমন সেপ্টাল ডেভিয়েশন আছে, নাকে অ্যালার্জিক রাইনাইটিসে যারা ভোগে, যাদের নেজাল পলিপস থাকে, সে কোনো কারণেই তাদের ইসিশন টিউব ডিসফাংশন হতে পারে। এছাড়া যারা খুব ওভার ক্রাউডেড এরিয়াতে থাকে, লো সোশিওইকোনমিক কন্ডিশন, এই সমস্ত ইয়েতে থাকলে তাদের কান পাকার প্রবণতা বেড়ে যায়। অথবা বাচ্চাদেরও কিন্তু এই কান পাকা রোগ কমন, এটা কিন্তু আনকমন না। নর্মালি রিকারেন্ট অ্যাকুট ইনফেকশন যদি হয়, তাহলে দেখা যায় যে কান আমরা যদি সময় মতো অ্যান্টিবায়োটিক না দিই, তাহলে পর্দাটা ফেটে কানের পোস্ট বের হয়ে আসে, এরপরে আবার পর্দাটা হিল হয়ে যায়। কিন্তু যদি রিকারেন্ট ইনফেকশন হয়, তাহলে কিন্তু পর্দাটা হিল হয় না। তাহলে কান পাকা রোগের মেইন ক্রাইটেরিয়াটা কি, মানে উপসর্গ কি? যাদের দীর্ঘদিন কানে পোস্ট পরে, যদি 6 থেকে 12 মাস ধরে যদি কারো ডিসচার্জিং ইয়ার থাকে, তাহলে আমরা বলবো এটা ক্রনিক ওটাইটিস মিডিয়া বা দীর্ঘদিন কান পাকা রোগ বা কানে পোস্ট পড়া রোগ। তাহলে এটার 3টা ক্রাইটেরিয়া হবে। একটা হচ্ছে কানের পর্দাটা ইনট্যাক্ট থাকবে না, কানের পর্দা ফুটো থাকবে। এই ফুটোটা কানের মাঝখানে হতে পারে, অথবা মার্জিনে হতে পারে, বা উপরে হতে পারে, সেটা আমরা পরে বলবো। এরপরে তাহলে পর্দা ফুটা থাকলো, এরপরে হচ্ছে কান দিয়ে রিকারেন্ট ইনফেকশন বা ডিসচার্জ বা পোস্ট পড়বে, ঘন ঘন মাঝে মাঝে কান দিয়ে পোস্ট পড়বে, ওষুধ খাবে ভালো হবে, আবার পোস্ট পড়বে, তারা এটা ডিসচার্জ। আর একটা কানে তারা কম শুনবে। সুতরাং 3টা ক্রাইটেরিয়া এটার আছে। এই কান পাকা রোগ, দীর্ঘদিনের কান পাকা রোগ বা ক্রনিক ওটাইটিস মিডিয়া আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। এটা আপনাদের সাধারণত বোঝার জন্যে, বিকজ এটার খুবই গুরুত্ব আছে চিকিৎসার ক্ষেত্রে। একটা হচ্ছে সেফ ভ্যারাইটি বলি আমরা, যে তেমন সমস্যা নাই, এটাকে বলা হয় টিম্পানিক অথবা মিউকোজাল টাইপ। কানের পর্দাটা সাধারণত মাঝখানে ফুটা থাকে, ইনফেকশন হলে কান দিয়ে পোস্ট পড়ে বা পানি পড়ে, আমরা অ্যান্টিবায়োটিক দেবো, অ্যাজিথ্রোমাইসিন বা কোয়ামক্সিক্লাব। এরপর কানের একটা ড্রপ দেবো স্টেরয়েড উইথ সিপ্রোফ্লক্সাসিলিন, যেমন অ্যাপ্রোরেক্স ড্রপ, বিওফ্লক্স জি ড্রপ দেবো 10 থেকে 14 দিন। এরপর একটা অ্যান্টিস্টামিন খাবো, আমাদের কান পাকা টেম্পোরারি ভালো হয়ে যাবে, কানটা ড্রাই হয়ে যাবে। এভাবে যদি যাদের, এবং যখন আপনারা দেখবেন এই পোজের যেটা পড়ছে, এটা অনেক বেশি অ্যামাউন্ট পোজ পড়তেছে, পাতলা পোজ, কিছু মিকোপ্রুল্যান্ট, এবং আপনার গন্ধ শুনবেন পোজের, যদি গন্ধ না থাকে তাহলে বুঝবেন এটা সেফ ভ্যারাইটি, এটা কোনো ভয়ের তেমন কিছু নাই, শুধুমাত্র কানের পর্দাটা ফুটে থাকবে, কানে একটু কম শুনবে। হ্যাঁ, এটা যদি ড্রাই থাকে ফর দ্য লং পিরিয়ড অফ টাইম, তাহলে কিন্তু আপনার তেমন কোনো চিকিৎসারও দরকার নাই। আপনার যদি ড্রাই পারফোরেশন অফ দ্য ইয়ারড্রাম থাকে, কিছু চিকিৎসা না নিলেও চলবে, আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, কানে যেন পানি না ঢোকে। এই পর্যায়ে কানে পানি ঢুকলে কানে আবার ইনফেকশন হতে পারে। আপনার পুকুরে ডুব দিয়ে গোসল করতে পারবেন না, নদীর ভিতরে ডুব দিয়ে ডাইভিং আন্ডার ওয়াটার করতে পারবেন না, তাহলে কানটা ভালো থাকবে। আর যাদের রিকারেন্ট ইনফেকশন হবে, যে হ্যাঁ ঘন ঘন কান দিয়ে পোস্ট করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে পর্দাটা বন্ধ করে, ফুটোটা বন্ধ করে দেবো। আমরা সিম্পল ম্যারিঙ্গোপ্লাস্টি বা টিমোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে আপনার পর্দা সিল করে দিই, তাদের আর কান পাকবে না এবং কানেও ভালো শুনবেন। এটাই হলো সেফ ভ্যারাইটির ব্যাপার।
আরেকটা আছে যেটা মারাত্মক, সেটা নিয়ে আলোচনা করব, যে আনসেফ ভ্যারাইটি অফ ক্রনিক অটাইটিস মিডিয়া। সেটা কীভাবে বুঝবেন? আপনারা দেখবেন যে যাদের এই ধরনের রোগ আছে, বাচ্চা হতে পারে, মধ্যবয়সী হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, যদি কানের পোস্টটা খুবই ঘন হয়, খুবই আঠালো এবং ঘন পোস্ট, এবং আপনারা সবসময় পোজে গন্ধ শুকবেন, যদি দেখেন যে হ্যাঁ এটা দুর্গন্ধ আসছে, প্রচণ্ড গন্ধ করতেছে এই পোজে বা ডিসচার্জে, এবং স্ক্যানটি খুব অল্প পরিমাণ ডিসচার্জ হবে, তাহলে বুঝবেন যে এটা খারাপ ভ্যারাইটি, আনসেফ ভ্যারাইটি বা স্কমাস টাইপ অফ ক্রনিক অটাইটিস মিডিয়া। এটা কিন্তু আমাদের চিকিৎসার খুবই দরকার আছে। আমাদের অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাতে হবে, কারণ এই রোগগুলো যদি আমরা চিকিৎসা না করি তাহলে কিন্তু দীর্ঘদিন থাকলে তখন এখান থেকে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে। এই কান পাকা রোগ থেকে আমরা বলি এক্সট্রা কার্নাল কমপ্লিকেশন, ইন্টারকার্নাল কমপ্লিকেশন অনেক হয়। যেমন এই ধরনের রোগ যেটা আমরা বলবে আনসেফ ভ্যারাইটি, এখান থেকে যদি আপনার চিকিৎসা না করেন তাহলে ইনফেকশনটা সাধারণত ভিতরে থাকে, ম্যাচড বোনস খেয়ে ফেলে, ইনফেকশন বের হয়ে কানের পিছনে ফোঁড়া হয়ে যায়, অ্যাবসেস হয়, এবং এখানে একটা ফুটাও হয়ে যেতে পারে। এরপরে মুখটা এরকম বেঁকে যেতে পারে, বা যেটা বলি ফেশিয়াল পলসি। এছাড়াও আপনার ভিতরে গ্রাজুয়ালি যে আমাদের অনেক কমপ্লিকেশন করতে পারে, মেনিনজাইটিস করতে পারে, যে ইন্টারকার্নাল কমপ্লিকেশন করতে পারে, ব্রেন পর্যন্ত ইনফেকশন হতে পারে, এবং ব্রেন অ্যাবসেস হয়ে অনেক বাচ্চা বা লোক মারাও যেতে পারে। এই জন্য এই ধরনের রোগ যখন আপনার থাকবে, যে কান পাকার রোগ যেটাকে ডিসচার্জটা খুবই ঘন, আঠালো এবং দুর্গন্ধ, সেক্ষেত্রে আপনার সরাসরি আপনার নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাবেন। আপনারা কীভাবে বুঝবো যে আপনাদের এই ধরনের রোগে ওইরকম কমপ্লিকেশন হয়ে গেছে? যেটা বললাম, বাইরে যেটা বোঝা যাবে, নাকে অ্যাবসেস হতে পারে, কানের পিছনে অ্যাবসেস হবে, ব্যথা হবে, এটা বলে ম্যাস্টোরাইটিস ও ম্যাস্টোরা অ্যাবসেস। কিন্তু যদি ভিতরে চলে যায় ইনফেকশনটা, তাহলে দেখবেন বাচ্চারা হঠাৎ করে, বা যে কোনো লোক যাদের এই রোগ আছে, হঠাৎ করে দেখবেন প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, সিভিয়ার ভমিটিং হচ্ছে, মাথা ঘুরছে, চোখে কম দেখছে, বা ব্রেন অ্যাবসেস হলে যে সিমটমগুলো হয় কোনো আনকনশাস হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা আপনারা ওই ধরনের কমপ্লিকেশন হয়ে গেছে। তখন আমরা দ্রুত একটা সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করে দেখি হ্যাঁ আসলে এই ধরনের প্রবলেম আছে, এটা দ্রুত চিকিৎসা দরকার। আমরা সাধারণত ইএনটি সার্জন অথবা নিউরো সার্জনরা এটাকে যদি অ্যাবসেস হয়ে যায় সিটি স্ক্যানে বা এমআরআই স্ক্যানে, তো আমরা অ্যাবসেসটা ড্রেন করবো, এরপর আমরা কানে বড় ধরনের অপারেশন করবো। আচ্ছা, যদি এই কমপ্লিকেশন না হয়, এমনি দীর্ঘদিন ধরে এই রোগটা থাকে, তাহলে আমরা আসলে বুঝতে পারবো। তখন আমরা করবো কি সিম্পল একটা অপারেশন, যদিও একটা সিম্পল না, একটা বড় অপারেশন, আমরা বলি ম্যাস্টেড সার্জারি। আমরা কানের ভিতরে পিছন থেকে কেটে কানের ম্যাস্টেড বোনসগুলোকে ডিল করি। এর ভিতরে থাকে এক ধরনের খারাপ পদার্থ, যেটাকে বলা হয় কোলেস্টিয়াটোমা। এটাই কালপ্রিট। এই কোলেস্টিয়াটোমা আমরা পুরোটা মাইক্রোস্কোপের সাহায্যে, অপারেটিং মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ডিল করে কোলেস্টিয়াটোমা রিমুভ করবো। এরপরে দেখবো অসিকুলগুলো ঠিক আছে কিনা, তারপরে আমরা অসিকুলো ঠিক করবো। এরপরে আমরা কানের পর্দাটাও রিকনস্ট্রাকশন করবো। এখান থেকে আমরা টেম্পোরাল ফাসা নিই, তো এটাকে বলা হয় মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি উইথ টিম্বোপ্লাস্টি অপারেশন। তো এই ধরনের অপারেশন আমরা অহরহ করি, এবং একবারে অপারেশনের মাধ্যমে আমরা এই ডিজিজটাকে কমপ্লিটলি বা পুরোপুরি নির্মূল করে দেবো। তখন আর কোনো কমপ্লিকেশন হবে না, এবং বাচ্চা বা যে কোনো লোক সারা জীবন ভালো থাকবে। হ্যাঁ, এই অপারেশনে অনেক সময় কমপ্লিকেশন হতে পারে। অপারেশনের সময় ফেশিয়াল নার্ভটা খুব কাছাকাছি থাকে, সেটা ইনজুরি হলে তখন মুখটা বেঁকে যেতে পারে, বাট এটা আমাদের হাতে খুব কম হয়, বিকজ আমরা অপারেটিং মাইক্রোস্কোপের সাহায্যে করি। যদি ভিতরে কোনো প্রবলেম থাকে, যে আগের থেকেই ফেশিয়াল নার্ভের কাভারিংটা খেয়ে ফেলছে ডিজিজ, সেক্ষেত্রে আলাদা কথা। তাহলে এই ধরনের কান পাকা রোগ, যদি একজন দীর্ঘদিনের কান পাকা রোগ আছে, হঠাৎ করে তার মুখটা বেঁকে গেল, তাহলে কিন্তু আপনার দ্রুত নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাবেন। অথবা যে ধরনের কমপ্লিকেশনগুলো বললাম, এইগুলো কমপ্লিকেশন যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের কাছে আসতে হবে। তাহলে এখন এই রোগ থেকে প্রতিরোধের উপায় কি? যাদের এই রোগটা হয়নি তাদের কি প্রতিরোধ? প্রথমত বাচ্চাদের যারা ব্রেস্ট ফিডিং করান, বাচ্চাদেরকে আপরাইট পজিশনে বকরির দুধ খাওয়াবেন, ঠান্ডা সর্দি অ্যাভয়েড করবেন। যদি কারো অ্যালার্জি প্রবলেম থাকে তাহলে অ্যালার্জির চিকিৎসা নেবেন, অ্যান্টিহিস্টামিন মন্টিলিউকাস গ্রুপের একটা ওষুধ খাবেন, নাকের স্প্রে ইউজ করবেন, তাহলে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আর যেটা বললাম, যাদের হয়ে গেছে কান পাকা রোগ, তাদেরকে বলবো পানি যেন কানে না যায়, গোসলের সময় সাবধান থাকবেন। সিম্পল একটা ইয়ার প্লাগ অথবা কটন রোলের সঙ্গে ভ্যাজলিন লাগিয়ে সিপি দিয়ে গোসল করবেন, মাথা মোছার পরে ফেলে দেবেন। এই ধরনের উপদেশ, ঠান্ডা অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু এই রোগটা থেকে আমরা পরিত্রাণ পাবো। তো আসলে আমার এই লেকচারগুলো যেগুলো বিগত কয়েক মাস দিচ্ছি, এটা শুধু আপনাদের সাধারণ লোকজনের জন্য না, এটা মেডিকেল স্টুডেন্ট যারা আছেন, যারা নার্স আছেন, যারা নার্সিং স্টুডেন্ট যারা আছেন, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট আছেন, তারাও কিন্তু এটা শুনতে পারেন। বিকজ এই সমস্ত কথাগুলো কিন্তু মেডিকেল ছাত্রদের জন্য মানে খুবই উপকার হবে। যদিও এটা আমরা বাংলায় দিচ্ছি,
মেডিকেল স্টুডেন্টদের জন্য লেকচারগুলো আমরা সাধারণত ইংলিশে দিই, কিন্তু ফর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তাদের জন্য এটা খুবই উপকারী। তো ধন্যবাদ আজকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামীতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।